আসসালামু আলাইকুম, শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার ২৬ জুন ২০২৬ তারিখের টপ নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় রাজনীতিবিদ, রাষ্ট্রপতি হওয়া জরুরি, লিখেছেন নান্দনিকা আগরওয়াল। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তিনি এক ঐতিহাসিক রাষ্ট্রপতি। ৫ আগস্টে যদি ভয় পেয়ে তিনিও হাসিনার মতো পালিয়ে যেতেন, তবে নিঃসন্দেহে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ত এক অনিশ্চিত সময়কাল পর্যন্ত। তিনি সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রেখেছিলেন। সে কথা তিনি তার পদত্যাগপত্রেও লিখে গেছেন। আমরাও রাষ্ট্রপতির সেই সাহস, ধৈর্য ও স্থিতিশীলতার জন্য আকণ্ঠ প্রশংসায় ভাসিয়ে রাখতাম যদি গণতান্ত্রিক সরকার গঠনের পর আরও আগেই উপযুক্ত স্থিতিশীল অবস্থায় তিনি পদত্যাগ করে চলে যেতেন। কিন্তু আজ রাষ্ট্রকে সাংবিধানিক ধারাবাহিকতা ও স্থিতিশীল করার পেছনে তার গভীর রাজনৈতিক ষড়যন্ত্র সামনে এসেছে। যাক সে কথা, তিনি বিদায় হয়েছেন। দেরি হওয়ার আগেই সরকার ব্যবস্থা নিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সহ তাকে বলছি বিদায়। এখন প্রশ্ন, আগামী রাষ্ট্রপতি কে হচ্ছেন? আমরা কেমন রাষ্ট্রপতি চাই? বাংলাদেশের রাষ্ট্রপতির জানাজা ও কবর জিয়ারত করা ছাড়া তেমন কোনো কাজ নেই। তবু এই পদটি মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ হয়ে ওঠে। আগামী রাষ্ট্রপতি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সাংবিধানিক সংস্কারের মাধ্যমে তার হাতে আরও কিছু কাজ ও ক্ষমতা যোগ হতে পারে। এমতো অবস্থায় বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে স্থাপন করা। পপুলারিজম, নেপোটিজম বা আবেগীয় কোনো সিদ্ধান্ত দলটিকে মহাবিপদের সম্মুখীন করতে পারে। ২০০১ সালে সরকারে যা হয়েছিল, অরাজনৈতিক, সবার কাছে গ্রহণযোগ্য, দুর্বল মানুষ হিসাবে বেছে নেওয়া হয়েছিল ইয়াজউদ্দিন আহমেদকে। ফলাফল হয়েছিল ১/১১ সরকার। বাংলাদেশ এক দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে পতিত হয়েছিল। অপরদিকে ১৯৯১ সালে খালেদা জিয়া রাজনৈতিক বিতর্কিত রাজনীতিবিদ আব্দুর রহমান বিশ্বাসকে নির্বাচিত করেছিলেন। সে চয়েস কতটা সঠিক ছিল তা আমরা দেখেছি। ৯৬ সালের নির্বাচনের পূর্বে নাসিমের সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে। সেদিন আব্দুর রহমান বিশ্বাস যদি দৃঢ়তার সাথে তার দায়িত্ব পালন না করতেন, তবে ইতিহাস অন্যরকম হতে পারত। একজন রাজনৈতিক ব্যক্তি বলেই তার পক্ষে একটি সামরিক অভ্যুত্থানকে থামিয়ে দিয়ে সেনা নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া সম্ভব হয়েছিল সেদিন। রাজনীতির ভিতর থেকে উঠে আসা ব্যক্তিরা অরাজনৈতিক আমলা কামলাদের থেকে অনেক বেশি স্থির, সাহসী এবং সহিষ্ণু হয়ে থাকে। ওনারা লক্ষ্য অর্জনে দৃঢ় থাকেন। ভাষা ব্যবহারের ব্যবহারিক জ্ঞান তাদের সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রাখতে সাহায্য করেন। আর অপমান ওনারা গায়ে মাখেন না, যা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার অন্যতম শর্ত। উদাহরণ হিসাবে চুপ্পু দৃষ্টান্ত। রাজনীতি করে উনি আমলা হয়েছিলেন। ৫ আগস্টে তিনি ভীতিকর পরিস্থিতি মোকাবেলা করেছেন। পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলিয়ে নিয়েছেন। পাবলিকের গালি ও সরকারি অপমান তিনি হজম করেছেন। নিজের দায়িত্ব ও আইনি সীমারেখা সম্পর্কে সচেতন ছিলেন। আবার রাজনৈতিক লক্ষ্য অর্জনেও তিনি দৃঢ় ও বিশ্বস্ত। রাজনীতিবিদ নিয়ে এটাই সম্ভবত বড় সমস্যা, তার বিশ্বস্ততা। বিএনপির ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে স্মরণ করা যেতে পারে। তার মতো বর্ণাঢ্য রাজনীতিবিদদের বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ করতে পারে, এ ছিল এক অসম্ভব কল্পনা। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব, অথচ ক্ষমতার ক্ষুধা তার বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করেছিল। মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তো ইমাম পাল্টে ফেলা গ্রুপের ইমাম হয়েছিলেন। বিগত ১৭ বছর
বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ের আলোচনার বিষয়বস্তু মুহূর্তেই আওয়ামী লীগ অফিসে পৌঁছে যেত। অনেক নেতার বিরুদ্ধে ভারত ও আওয়ামী কানেকশনের অভিযোগ ও হাসিনা বিরোধী আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার অভিযোগ শুনতে হয়েছে 17 বছর। অপরদিকে জামায়াতের কানেকশন নিয়ে কথা না বলাই ভালো। পুরো বিএনপিতে কেন্দ্র এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ কজন বিএনপি আছে আর কজন জামায়াতের, সে প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে যাওয়া যাক। শেষ কথা হলো, রাষ্ট্রপতি পদের জন্য নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমলা কামলারা রাষ্ট্রের প্রয়োজনে নাই হয়ে যাবে, কিন্তু রাজনীতিবিদ কানা মামা হিসাবে অন্তত থাকবে। বিএনপিকে বিশ্বস্ত ও কম ক্ষুধার রাজনীতিবিদ বেছে নিতে হবে রাষ্ট্রপতি পদের জন্য। রাজনীতিক রাষ্ট্রপতি হওয়া জরুরি এবং কাম্য। ধন্যবাদ সকলকে।